সবাই রাজ্যে শিল্প চাই, রাজ্যে আমরা শিল্প চাই। মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়েও বড় শিল্প, জাতীয় স্তরের সংস্থাগুলি, বহুজাতিক সংস্থাগুলি, বিদেশি বিনিয়োগ বাংলায় এসেছে। বড় শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, হস্ত ও কুটির শিল্প হয়েছে। বেশ কিছু শিল্পের সেগুলি পাইপলাইনেও আছে, সেগুলো পরপর আসছে। এমনকি এখনকার সরকারও দু একটি অনুষ্ঠান করছেন, সেগুলো আগে, যেমন আমুল, এর ঘোষণা আগেই গত বছরই হয়ে গেছিল। একটা বিষয় আছে যে কিছুদিন আগে জুলাই মাসে লাক্স কোজি গ্রুপের একটি বিশিষ্ট হুঁশিয়ারি সংস্থার ডানকুনিতে একটি বিরাট অনুষ্ঠান হলো। তাদের নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট, নতুন কারখানা হচ্ছে, তাতে 600 কর্মসংস্থান হবে এবং 600 কোটি টাকা বোধহয় বিনিয়োগ, এবং তার সঙ্গে এত কর্মসংস্থান, এগুলি বলা হয়েছিল। সম্ভবত 600 কোটি টাকা বিনিয়োগের কথা বলা হয়েছিল। তো এগুলো যদি হয়ে থাকে বা যদি হয়, এ নিয়ে তো আমাদের কারোর কোনো, আমরা তো চাই যে আমাদের এখানে তো লাক্স কোজি নতুন নন বা কোনো শিল্প এখানে নতুন নন, তারা যদি আসেন 600 কোটি টাকা তারা বিনিয়োগ করবেন বলেছিলেন, হুঁশিয়ারি শিল্প। এবং কেন করবেন না, ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে। ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে, কি হবে? ম্যানুফ্যাকচারিং ইউনিট, কারখানা হবে, প্রোডাক্ট তৈরি হবে। তো সেটাতে মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী সবাই ছিলেন, শীর্ষ কর্তারা ছিলেন, একাধিক সরকারের তারকারা ছিলেন। অনুষ্ঠান হলো এবং ঘোষণা হলো 600 কোটি টাকা ইনভেস্টমেন্ট হবে এবং ম্যানুফ্যাকচারিং ইউনিট হবে, এবং সেইখানে সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটে কর্মসংস্থান ইত্যাদি ইত্যাদি এই সমস্ত হবে। আমাদের শুধু একটু বক্তব্য, এই তাড়াহুড়ো করতে গিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিল্পমন্ত্রীকে ভুল বোঝানো হচ্ছে না তো কোথাও? মানে কোথাও সমস্যা হচ্ছে না তো? কারণ কয়েকটি প্রশ্ন সামনে এসছে। এক, ডানকুনিতে লাক্স কোজির যে অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী করলেন, সেই কারখানার প্ল্যানটা কোথায়? কারখানা তো হবে বলে ঘোষণা শোনা গেল, প্রচার হয়ে গেল, 600 কোটির গল্প শোনা গেল, প্ল্যানটা কোথায়? একটা অভিযোগ এসেছে যে প্ল্যানটাই এখনো তৈরি হয়নি। এটা ঠিক না ভুল? যেহেতু গোটা বিষয়টি জনসমক্ষে রাজনৈতিক প্রচারে হাতিয়ার হয়েছে, ফলে আমরাও এটা সবিনয়ে জানতে চাইছি যে জুলাই মাসে তড়িঘড়ি করে শিল্প আনছি দেখাতে গিয়ে একটি বিশিষ্ট হুঁশিয়ারি সংস্থা লাক্স কোজির নতুন কারখানা তৈরির যে জমিতে অনুষ্ঠান হলো, কেউ বললেন ভূমি পুজো, কেউ বললেন শিলান্যাস, এসব হলো। আমাদের ছোট্ট কৌতূহল, তার প্ল্যানটা কোথায় জমা পড়েছে বা প্ল্যানটা স্যাংশন হয়েছে কিনা। কারখানা করতে গেলে তো একটা বড় সড়ো প্ল্যান লাগবে, নকশা লাগবে, তার অনুমোদিত নকশা লাগবে। সেই অনুমোদিত নকশাটি কোথায়? 2 নম্বর, যেটা বলা হলো সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি হবে, তাই তো? তো ম্যানুফ্যাকচারিং ইউনিট যে জমির কথা বলা হচ্ছে, আমরা এর আগের নথিতে দেখছি তার আগেই ওই জায়গায় ওই একই সংস্থা, যেহেতু তার পাশেই তাদের একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট আগে থেকেই আছে, যে জমিটি দেখিয়ে ম্যানুফ্যাকচারিং ইউনিট বা নতুন কারখানার কথা বলা হলো, সেই জায়গায় তারা ওয়্যার হাউস করার অনুরোধ করে রেখেছে। ওয়্যার হাউস মানে কি? ম্যানুফ্যাকচারিং ইউনিট বা কারখানা নয়, ওয়্যার হাউস মানে পাতি বাংলা গুদাম, জিনিসগুলো রাখবে। তাহলে যে সংস্থা তাদের যে অংশে, যে জমির উপর, যে দাগ নাম্বারের উপর গুদাম করার একটি অনুমতি চেয়েছিল বা প্রস্তাব দিয়েছিল, যেখানে কোনো কারখানার নকশা নেই,
তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় শিল্পমন্ত্রীকে কারখানা বলে সেখানে অনুষ্ঠান করে লোককে শিল্প আনছি দেখাবার এই ভুল বোঝালো কারা? কারা ভুল বোঝালো? তারা কি সঠিকভাবে চেক করেননি? পরিষ্কার লেখা রয়েছে যে এই জায়গাটা ওয়্যার হাউস, এই দাগ নাম্বার গুলোর ওয়্যার হাউস, এবং এইখানটায় যেহেতু এই বিষয়টার সঙ্গে মানে পলিউশন বা পরিবেশ দপ্তরের যোগাযোগ ছিল, ফলে ওনারা ওয়্যার হাউস করার জন্য চিঠি লিখেছিলেন। যে জায়গাটিতে কারখানা বলা হচ্ছে সেখানে ওয়্যার হাউস করার জন্য চিঠি লিখেছিলেন, আর তার উত্তরে ফ্রম এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার হুগলি রিজিওনাল অফিস লিখছে যেহেতু ওয়্যার হাউস হচ্ছে সেই জন্য চিঠিতে লেখা হচ্ছে হেন্স নো সার্টিফিকেট ইজ রিকোয়ার্ড ফ্রম এনভায়রনমেন্টাল পয়েন্ট অফ ভিউ ফ্রম দিস এন্ড। কারণ এটা যেহেতু ওয়্যার হাউস, কারখানা নয়, সেই জন্য জেলা দপ্তরের না, এটা সাবজেক্ট টু ক্লিয়ারেন্স ফ্রম লোকাল বডি। নো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি ইজ পারমিটেড উইদাউট পারমিশন ফ্রম দ্য স্টেট বোর্ড। তাহলে যে জমিটার উপর লেখা হচ্ছে নো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি ইজ পারমিটেড উইদাউট পারমিশন ফ্রম দ্য স্টেট বোর্ড, তাহলে সেখানে কারখানাটা হয় কি করে? তাহলে তো নিশ্চয়ই তাহলে অনুমতি নিতে হয়েছে, কারণ তার কাগজপত্র কোথায়? তাহলে অনুমতির কাগজপত্রগুলো কোথায় হতে পারে আমরা জানি না, তাহলে ওনাদের সেটা পেশ করতে হবে। যে জায়গাটাকে বলা হচ্ছে আমরা একটা ওয়্যার হাউস করবো, ওয়্যার হাউস মানে কি? একটা পাঁচিল থাকবে, মোদ্দা কথা একটা গুদাম। সেখানে পরিবেশকে বলা হলো ক্লিয়ারেন্স দাও, পরিবেশ বললো তোমরা তো কারখানা করছো না, গুদাম করছো, সেই জন্য এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি চলবে না, সেই কারণে আমাদের এখান থেকে ক্লিয়ারেন্স দেওয়ার দরকার নেই, লোকাল বডি হ্যাঁ বলে দিলেই হবে। তারপরে আমরা দেখছি ওই একই জমিতে কারখানা হবে বলে নতুন সরকারের মুখ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে। আমার প্রশ্ন, মুখ্যমন্ত্রী কি জানেন, শিল্পমন্ত্রী কি জানেন যে ওই জায়গায় তড়িঘড়ি করে শিল্প হচ্ছে গিয়ে বোঝাতে গিয়ে, দেখাতে গিয়ে এমন একটি জায়গায় করা হলো যার কোনো প্ল্যান নেই, স্যাংশন প্ল্যান নেই কারখানার এখনো, অথচ মুখ্যমন্ত্রীকে এনে অনুষ্ঠান হয়ে গেল, শিল্পমন্ত্রীকে এনে অনুষ্ঠান হয়ে গেল, শিল্প আনছি আমরা, শিল্প বন্ধু। আর যে জমিটা সেখানে কোন রকম নো ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি ইজ পারমিটেড, তাহলে পারমিশন যে পাওয়া গেছে তার ডকুমেন্টটা কোথায়? এটা তো সর্বশেষ একটা বহুদিন ধরে পড়ে আছে, এটা আজকের নয়। এই যে জমিটি, এই সংস্থা, এই অংশটা, এটা এর আগে যারা মালিক ছিলেন সম্ভবত, আমি যদি খুব জোর না করি, এটা 2009 সালটাল নাগাদ কেনা। স্বপন সাধন বোস প্রয়াত এখন, সৃঞ্জয় বোস, সৌমিক বোস সম্ভবত তাদের কাছে ছিল, সেখান থেকে এই জমিটা লাক্সকোজি, অশোক টোডি বা তারা হয়তো কিনেছিলেন, আমি খুব ডিটেল এটা বলতে পারবো না। কিন্তু সেই জমিটায় যদি ভালো কারখানা হয় আমরা নিশ্চয়ই স্বাগত জানাবো, কেন স্বাগত জানাবো? কিন্তু ওখানে তাদেরই একটা কারখানা রয়েছে, এখন নতুন সরকার আসার পর এটা তড়িঘড়ি করে দেখানো হলো আর একটা নতুন কারখানা হচ্ছে। এইবার সেইখানে দেখা যাচ্ছে, কোম্পানির বোর্ড মিটিং এও দেখা যাচ্ছে তারা 600 কোটি টাকা ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা দেখাচ্ছেন, তাতে সূত্র বলছে, আই রিপিট, সূত্র বলছে প্রায় 150 কোটি টাকা জমি বাবদ ব্যাপারটা দেখানো হয়েছে। তো জমি বাবদ যদি দেখানো হয়ে থাকে, কিন্তু সূত্র বলছে জমি বাবদ নাকি ম্যাক্সিমাম 10 থেকে 20 কোটি টাকা খরচা হয়েছিল। তো 10 থেকে 20 কোটি টাকা যে জমিকে নিতে খরচা হয়েছিল সেটাকে 150 কোটি টাকা ধরে 600 কোটি টাকা ইনভেস্টমেন্টের প্রজেক্ট দেখানো হয়েছে। আর কারখানার বদলে যদি ওয়্যার হাউস হয়, শুধু পাঁচিল দেওয়া হয়, তাতে খুব বেশি হলে 70 থেকে 80 কোটি টাকা ওই এরিয়াটাতে ইনভেস্টমেন্ট হয়। তাহলে একটা গোডাউন করার জন্য জমি সহ
যেটায় 80 থেকে 100 কোটি টাকার একটা নির্মাণের ব্যাপার, সেইটিকে 600 কোটি টাকার কারখানা, বিপুল কর্মসংস্থান, এই গল্পটা দিয়ে মাননীয় নতুন মুখ্যমন্ত্রী এবং মাননীয় নতুন শিল্পমন্ত্রীকে নিয়ে যাওয়া হলো। তো তারা কি দয়া করে একটা বিভাগীয় তদন্তের নির্দেশ দেবেন যে এই জমিটি এর প্ল্যান কোথায়, এর প্ল্যান তৈরি হয়েছে কিনা, কারখানার প্ল্যান অনুমতি পেয়েছে কিনা? অনুমতি না পাওয়া প্ল্যান সেখানে কি করে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া যেতে পারে? এতে মিডিয়ায় ছবি হতে পারে, বক্তৃতায় শিল্পায়ন বলা যেতে পারে, জমিটায় তো শিল্প হচ্ছে না অ্যাটলিস্ট। এবং তারপরে সর্বশেষ নথি, ওখানে ওয়্যার হাউস করার পারমিশন চাওয়া হয়েছে, যার সঙ্গে কারখানার কোনো সম্পর্ক নেই এবং ওখানে কোনো রকম ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি পারমিসেবল নয়। ফলে এর সর্বশেষ স্ট্যাটাস কি, অনুমতি যথাযথভাবে নেওয়া হয়েছে কি হয়নি, প্ল্যান স্যাংশন হয়েছে কি হয়নি, 600 কোটি টাকা বলা হচ্ছে কোন ব্রেকআপের ভিত্তিতে, কারখানার প্ল্যান কারা করছে এবং কোন অথরিটি সেটাকে স্যাংশন করলো, ওয়্যার হাউস আগে যেটা বলা হয়েছিল সেখানে যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি পারমিসেবল নয় বলা হয়েছে, সেই নির্দেশটা পাল্টে নতুন অনুমতি এসেছে কিনা, এটা আমরা একটা প্রশ্ন করছি। হতেই পারে সব অনুমতি এসে গেছে, আমাদের কাছে হয়তো সেই নথি বা তথ্য আসেনি। ফলে মাননীয় রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিল্পমন্ত্রী, আপনাদের নিজেদের জানার জন্য এবং সকলকে জানাবার জন্য একটি বিভাগীয় তদন্ত করে যদি এই প্রশ্নগুলির একটু সদুত্তর সকলকে দিয়ে দেওয়া হয় ভালো। না হলে বারবার শিল্প হচ্ছে বলে এই ধরনের একটা ঘটনা ঘটানো হবে, অনুষ্ঠান হবে, বক্তৃতা হবে, বিবৃতি হবে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে শিল্প বহু দূর। ফলে আমরা চাইছি এর একটা বিভাগীয় তদন্ত। নইলে তথ্য এলো মানে যাই হোক, আমি একজন বিধায়ক, আমার কাছে কোনো অভিযোগ আসতে পারে যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বা মাননীয় শিল্পমন্ত্রীর পক্ষে তো সবটা খতিয়ে দেখা সম্ভব না, তো আমলাদেরও আরো সতর্ক থাকা দরকার, বা কনসার্ন যে সংস্থা তাদেরও সতর্ক থাকা দরকার, বা লেটেস্ট স্ট্যাটাসটা বলে দেওয়া দরকার। আমরা জানি না লেটেস্ট স্ট্যাটাস, হয়তো তারা অনুমতি নিয়েছেন, সেক্ষেত্রে এই অভিযোগ দাঁড়াবে না। আর আমি তো অভিযোগ করছি না, আমি প্রশ্ন করছি যে এই ধরনের কথা আসছে, এই নথিগুলি এসছে, এর পরবর্তী কোনো পরিবর্তিত নথি আছে কিনা, আর তা যদি না থাকে তাহলে তো নিশ্চিতভাবে এটা বড়সড় তদন্তের বিষয়। যে একজন নতুন মুখ্যমন্ত্রীকে শিল্পের স্বপ্ন তিনিও দেখছেন এবং রাজ্যবাসীকে দেখাচ্ছেন, এবং সেটাই দেখা যাচ্ছে তার নকশাটাই জমা পড়েনি বা অনুমোদিত হয়নি। একটা নতুন শিল্পের মুখ্যমন্ত্রী গিয়ে একদম একটা বড়সড় অনুষ্ঠান হচ্ছে, অথচ কারখানার প্ল্যান স্যাংশন হয়নি। জমিটাতে ওয়্যার হাউস করবো বলা আছে, জমিটাতে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটি পারমিসেবল নয়, তো সেখানে 600 কোটি টাকায় কারখানা, এই 600 কোটির ইনভেস্টমেন্টের ব্রেকআপই বাকি, এমপ্লয়মেন্টের ব্রেকআপই বাকি, প্রপোজড এমপ্লয়মেন্টের। ফলে এই জায়গাটার জন্য আমরা একটা সরকারের বিভাগীয় তদন্ত চাইছি। কালকে রাতে দেখা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংঘর্ষ আজকেও তাদের মিছিল ঘুরে আসা হচ্ছে। দেখুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে, যাদবপুর নিশ্চিতভাবে একটা মেধা কেন্দ্র এবং রাজ্যের অন্যতম গর্বের শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিশ্ববিদ্যালয়। তো সেখানে কিছু অংশের ছাত্রছাত্রী এমন কিছু কাণ্ড কারখানা করেন, বারবার বিভিন্ন ধরনের বিতর্ক তারা ডেকে আনে, কিন্তু তা বলে বাইরে থেকে লোক ঢুকে ইউনিভার্সিটির মধ্যে তাদের অ্যাটাক করবে, এটা কোনো অবস্থায় সমর্থনযোগ্য নয়। যদি তাদের একাংশের ছাত্রছাত্রী উগ্র কাণ্ড কারখানা করে থাকে, অতীতে একাধিক হয়েছে, এটি ছেলের রহস্য মৃত্যু হয়েছে, তার আগে তৎকালীন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা হয়েছে, এই ধরনের বেশ কিছু, এবং তাদের আন্দোলনের পদ্ধতি বা তাদের কিছু পদ্ধতি নিয়ে একাংশে আমাদেরও সমালোচনা করার জায়গা রয়েছে, আমরাও তাদের সঙ্গে সহমত নই।
কিন্তু তার মানে এই নয় যে একটা ইউনিভার্সিটিতে রাত্রেবেলা বাইরে থেকে ঢুকে সেখানে হামলা করা হবে, আগুন, হুমকি, হামলা কোনো অবস্থায় সমর্থন করা যায় না, কোনো অবস্থায় সমর্থন করা যায় না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে ছাত্রছাত্রীদের যে অংশ, তাদের কিছু ক্রিয়াকলাপ নিয়ে আমাদের বক্তব্য আছে বা সমালোচনা বা বিতর্ক আছে, সেটা থামাবার দায় তো রাত্রেবেলা গুন্ডামি করার লোকগুলোকে কেউ দেয়নি। বাইরে থেকে ঢুকে গিয়ে সেখানে গুন্ডামি করবে, ছাত্রছাত্রীদের উপর অ্যাটাক করবে, এর অধিকার তো কেউ কাউকে দেয়নি। তারা কে, কেন যাবে? প্রত্যেকটাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন যাবে, কিসের জন্য যাবে? ওই আগুন থেকে যদি বড় কোনো ঘটনা ঘটতো? সর্বত্র বিজেপি যে একটা হামলাবাজি, গুন্ডাবাজি, জানে পুলিশ আছে সঙ্গে, এ ধরনের ঘটনা কিন্তু আগে ঘটেনি। হ্যাঁ, যাদবপুরের ছেলে মেয়েগুলির অনেকের সঙ্গে আমরা একমত নই, তারা যা যা করেছে আমরাও সমালোচনা করেছি, কিন্তু তার মানে এই নয় যে আমরা রাতবিরেতে গিয়ে হস্টেল অ্যাটাক হয়েছে বা ইউনিভার্সিটির ভেতরে তাদের উপর অ্যাটাক করা হয়েছে, কখনো এই জিনিস ঘটেনি, এসব আমরা সমর্থন করি না। স্থানীয় বিধায়ক সরব হয়েছে, এটা কোনো সুস্থ লোক এটা সরব হতে পারে না। কি করে হতে পারে? বাইরে থেকে লোক ঢুকে একটা বিশ্ববিদ্যালয়ের ভেতরে গুন্ডামি করবে আর বিজেপির বিধায়ক সাপোর্ট করবে, উস্কানি দেবেন, তো হতে পারে না। ভেতরে যারা যে পদ্ধতিতে কাজকর্ম করছে তা নিয়ে আপত্তি আছে, তাদের একটা অংশকে নিয়ে আপত্তি আছে, তাদের কিছু দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড, সেগুলো নিয়ে আপত্তি আছে, কিন্তু তার মানে এই নয় রাত্রেবেলা দলবল গুন্ডা নিয়ে গিয়ে সেখানে অ্যাটাক করা হবে আর বাইরের নেতারা সেগুলোকে উস্কানি দেবে। এটা হতে পারে না। ভেতরে যারা আছে তাদের রং যাই হোক, তারা বাম হতে পারে, বিভিন্ন ধরনের বাম হতে পারে, যে কোনো ধরনের যে কোনো মতামতের হতে পারে, কিন্তু বিজেপির কোনো অধিকার নেই বাইরে থেকে লোক নিয়ে গিয়ে যেটা দেশের অন্যতম সেরা ইউনিভার্সিটি, যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের অন্যতম সেরা, ইফ নট বেস্ট, আর সারা দেশের প্রথম 10টার মধ্যে থাকা ইউনিভার্সিটি, সেখানে যদি বাইরে থেকে গুন্ডামি করে গিয়ে ভেতরে হামলা হয়, তাহলে মান সম্মানটা কোথায় যাচ্ছে পশ্চিমবঙ্গে? পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ, জঙ্গলরাজ, পুলিশ রাজ চলছে, সেটাকে এস্টাবলিশ করে দিল ভারতবর্ষের অন্যতম সেরা মেধা কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। মাঝরাতে বহিরাগত নামে বিজেপির এইসব হামলা, আমি আবার বলছি, ভেতরে ছেলে মেয়েদের একাংশের কাজকলাপ নিয়ে আপত্তি আছে, বাবুল সুপ্রিয়র উপর আঘাত, একটি ছাত্রকে রহস্য মৃত্যু, তার যথাযথ তদন্ত শেষ হলো না, তাদের এমন কিছু সব আচার আচরণ থাকে, খুব সমালোচনা করতে হয়, দ্বিমত পোষণ করতে হয়, কিন্তু তার মানে এই নয় যে আমরা বাইরে থেকে লোক নিয়ে গিয়ে রাত্রেবেলা তাদের উপর হামলা করব। এতে সারা ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে বাংলার মুখ পুড়েছে। উপাচার্য বলছেন যে শিক্ষাক্ষেত্রে গুন্ডামি চলছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কোথায়? আমরা বলছি, আমরা সবাই উদ্বিগ্ন। যাদবপুরের, আমি আবার বলছি, যাদবপুরের ছাত্রছাত্রীদের একাংশের ক্রিয়াকলাপের বিরুদ্ধে একাধিক ঘটনা সেখানে ঘটেছে, সেগুলো নিন্দনীয় এবং আমরা তার বিরোধী। বাট বাইরের ছেলে নিয়ে গিয়ে ভেতরে গুন্ডামি করা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর বাইরে থেকে লোক ঢুকিয়ে হামলা করা, আগুন জ্বালানো, এই জিনিস হতে পারে না। এই নিরাপত্তাটা কোথায় থাকছে, কিভাবে থাকছে? যেখানে অন্য সব জায়গায় তৃণমূল নেতা নেত্রীদের বাড়ি, পার্টি অফিস গুন্ডা ঢুকিয়ে দিচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটি এরা তো মানে এরা কি, এরা পুরোটাই একটা জুলুমবাজি। পেছনে পুলিশ আছে, আমাদের কিছু হবে না, পেছনে পুলিশ আছে, আমাদের লোকদের ধরবে না, যা কিছু করব, যা ইচ্ছা করব। গোটা ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে মুখ পুড়িয়ে দিয়েছে কালকে বিজেপির এই মাঝরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপর আক্রমণ, এবং শিক্ষাক্ষেত্র নিরাপত্তায় গোটা বাংলাই আজকে নিরাপদ। এবার হয়তো দেখবেন পুলিশ আবার যারা প্রতিবাদ করবে তাদেরই ডেকে ডেকে হুমকি দেবে, আন্দোলন থেকে সরে যাও, নইলে আমরা আবার এই করব, নইলে অন্য কেস দিয়ে ঢুকিয়ে দেবো। এবার এইসব শুরু হবে তো পুলিশের। এই প্রধানমন্ত্রী যেটা বলছে দ্বিমাত্রিক নকশা,
সেখানে এবিপি নেতারা বলছেন এখানে দিমাগি নকশালরা আছে, এখানে সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। না না, সেটা এবিভিপি, আচ্ছা দিমাগি নকশাল এই শব্দটারও নানা রকম ব্যাখ্যা হতে পারে। তার মধ্যে দেশের সংবিধান বা আইনের মধ্যে দাঁড়িয়ে কারা কাজ করছেন, কারা দেশের সংবিধান আইন এগুলো মানেন না, যারা বা যে দেশের সংবিধান এবং আইন বা দেশকে মানবে না, তার জন্য পুলিশ, আইন, আদালত রয়েছে। বিজেপি কে, এবিভিপি কে, যে দিমাগি নকশালদের তারা ঠান্ডা করতে না পারে, কে তারা, তাদের কে দায়িত্ব দিয়েছে? তাহলে পুলিশ আর আইন আদালত রেখে লাভ কি? সব গুন্ডামিটাই বিজেপি করুক। তারা কি সমাজকে শাসন করার দায়িত্ব নিয়েছে? হয় নাকি কখন? প্রধানমন্ত্রী বলেছেন দিমাগি নকশাল। দিমাগি নকশাল মানেটা কি? নকশাল ব্যাপারটা কি? নকশাল কোথা থেকে উঠেছিল? নকশাল বাড়ির পেছনে যন্ত্রণাটা কি ছিল? যারা বিপথে গেছে, দেশ বিরোধী কাজ করেছে, তাদের বিরুদ্ধে পুলিশ আইন ব্যবস্থা নিক। কিন্তু দিমাগি নকশাল বলে যাকে তাকে তকমা লাগিয়ে বা যে কোনো ভাবাদর্শের উপর দাঁড়িয়ে বিজেপির গুন্ডারা তাকে ঠান্ডা করতে নামবে, এই দায়িত্বটা তাদেরকে দিয়েছে। তাদের পূর্বসূরীরা তো যখন স্বাধীনতা সংগ্রামীরা বন্দে মাতরম স্লোগান নিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে ফাঁসি কাটে যাচ্ছে, তারা তো জেল থেকে মুচলেখা দিয়ে বেরোতো আর কখনো স্বাধীনতা আন্দোলন করব না। তাদের ভাবাদর্শের লোকেরা তারা এসে দেশপ্রেম শেখাবে? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এমপ্লয় থেকে ফেললো এবিভিপির ছেলেরা, মেয়েরা, এবং তারা এসএফআই থেকে এটা ছুটে দেয়। এবং এটা অত্যন্ত আপত্তিকর কাজ হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমি আবার বলছি, তাদের ভেতরের একাংশের কর্মপদ্ধতিতে আমরা একমত নই। একাধিক আপত্তিকর ঘটনা ঘটেছে, মৃত্যু ঘটেছে, হামলা ঘটেছে, কিন্তু তার মানে এই নয় যে বাইরে থেকে গুন্ডা দিয়ে হামলা করে বিশ্ববিদ্যালয়ের উপর অ্যাটাক করে ছাত্রছাত্রীদের উপর মাঝরাতে অ্যাটাক করা, এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। এটা কি জঙ্গলের রাজত্ব নাকি? এমব্লেম ভেঙে ফেলা হচ্ছে, আগুন নিয়ে রাত্রেবেলা একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যে রাজ্যে বিজেপি জমানায় 2-3 দিনের তফাতে তারাপীঠ কলকাতা মিলিয়ে দুটো আগুনের ঘটনায় 9-18 জন মারা গেল, সেখানে আবার মাঝরাতে ছাত্রদের উপর আগুন নিয়ে হামলা করছে। লজ্জা করে না? বড় সড় ঘটনা ঘটে থাকলে কে দায়ী থাকবে? পুজোর আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমস্যা হতে পারে, বিধায়ক সতর্ক ঘটনা চক্রে সেদিন রাজ্যে আরো 50 কোম্পানি মাননীয় মুখ্যমন্ত্রী যে সতর্ক করছেন আইন শৃঙ্খলা সমস্যা হতে পারে, আইন শৃঙ্খলার সমস্যাটা তো বিজেপি তৈরি করছে, আপনার দল তৈরি করছে, আপনার পুলিশ তৈরি করছে। মুখ্যমন্ত্রী তিনি বলছেন আইন শৃঙ্খলার সমস্যা হতে পারে। কে করেছে আইন শৃঙ্খলার সমস্যা? তৃণমূল তৈরি করেন। আপনারা প্রভোকেশন দিচ্ছেন, তৃণমূল ভাঙার চেষ্টা করছেন পুলিশ দিয়ে। আপনাদের লোকেরা যেখানে সেখানে হামলা করে দিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঝ মধ্যেও রাতে হামলা করে দিল। তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি হামলা হচ্ছে, কর্মীদের বাড়ি বাড়ি হামলা হচ্ছে, পুলিশকে নামিয়েছেন, থ্রেট করা হচ্ছে, মিথ্যা কেস দেওয়া হচ্ছে। চারপাশে আপনারা প্রভোকেশন দিচ্ছেন, আপনারা এগুলো থামান। এটার তো কোনো মানে হয় না। চোরকে চুরি করতে বলে গৃহস্থকে সতর্ক করা, এটা তো হতে পারে না। এখানে আইন শৃঙ্খলা ভাঙার সমস্ত কারিগর হচ্ছে বিজেপি, রাজ্য সরকার, পুলিশ। তারাই প্ররোচনা দিচ্ছেন, তারাই হামলা করছেন। তাদের কাছে আত্মসমর্পণ না করলে ডিম খেতে হবে, মার খেতে হবে, মিথ্যে মামলা দিতে হবে। এইসব কালচার তো আপনারা তৈরি করছেন, আপনারা দল ভাঙাচ্ছেন, আপনারা কর্মীদের ক্ষিপ্ত করছেন। আপনাদের হুমকিতে আপনাদের পুলিশের ওসিরা ডেকে ডেকে বলছে মমতা ব্যানার্জি তৃণমূল করা যাবে না। হয় তৃণমূল ওই আপনাদের পছন্দ মতো জায়গায় চলে যেতে হবে, অথবা মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, মারধর করা হচ্ছে, ডিম দিয়ে অ্যাটাক করা হচ্ছে। ফলে আইন শৃঙ্খলার যে অবনতি চলছে পশ্চিমবঙ্গে, তার জন্য দায়ী 100% এখনকার বিজেপি সরকার, এবং মুখ্যমন্ত্রীও এই দায় এড়াতে পারেন না। এত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে কেন? তাহলে কি রাজ্য পুলিশের উপর, রাজ্য সরকারের উপর দিল্লির আস্থা নেই?
কেন্দ্রীয় বাহিনী তো আমরা ভাবাও যায় না, এত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে, কি করে ঢুকতে পারে? কেন? তাহলে কি আরো কোনো বড় প্লট আছে এদের? এত কেন্দ্রীয় বাহিনী ঢুকছে কেন? ভোট হয়ে গেছে, চলে যাবে কেন্দ্রীয় বাহিনী। তাহলে কি রাজ্য পুলিশের উপর ভরসা নেই, নাকি পুলিশকে যারা চালাচ্ছে তাদের উপর দিল্লির ভরসা নেই, নাকি আরো কোনো বড় ভয়ঙ্কর প্লট আছে তার জন্য আগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে? এত কেন্দ্রীয় বাহিনী দফায় দফায় বাংলায় ঢুকছে বলে যে রিপোর্ট আসছে, সেটা কেন হচ্ছে? এটা কি রাজ্যের পুলিশের উপর অনাস্থার জন্য, নাকি আরো একটা কোনো বড় প্লট আছে তার জন্য? তো রহস্য এত কেন্দ্রীয় বাহিনী আসা। ওনারা বারবার আসেন, বারবার যান, সমস্যার তো কোনো সমাধান হয় না, সমস্যার তো কোনো সমাধান হয় না। তার কারণ হচ্ছে সীমান্ত তো কেন্দ্রীয় সরকারের অধীন, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে। তো তাহলে ত্রিপুরায় তো দীর্ঘদিন ধরে বিজেপি সরকার আছে, ডবল ইঞ্জিন সরকার, তো ওখান দিয়ে রোহিঙ্গা বাংলাদেশি আগরতলায় ঢুকছে কি করে? তাহলে পশ্চিমবঙ্গে সীমান্ত এতদিন ধরে কি করছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী? 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার আপনাদের বিএসএফ এর এরিয়ায় নিয়ে এসছেন, আওতাভুক্ত। তাহলে তিনি কি করতে আসছেন, কোন ইস্যুতে আসছেন তার ব্যাপার, বাট ওনার এই যাতায়াতগুলোর সঙ্গে বাংলার উপকারের কোনো সম্পর্ক নেই, তাতে কোনো উপকার হয়। পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী যে রাজ্যগুলো রয়েছে সেখানে সিএ এর আবেদন নিষ্পত্তি করার দায়িত্ব দেওয়া হলো জেলা শাসকদের, বিজ্ঞপ্তি জারি করলো কেন্দ্রীয় শাসক। এটা আমরা নেতৃত্ব আমাদের খতিয়ে দেখে এর প্লাস কি মাইনাস কি প্র্যাকটিক্যালি কি কি ঘটছে সেগুলো দেখে আমরা নিশ্চিতভাবে জানাবো। বীরভূমের জেলা পরিষদের আবার জেলা শাসকদের মানে তো সরকারের হাতে, ফলে এখানে নিরপেক্ষতা রাখাটাও তো একটা বড় কাজ হবে। নিরপেক্ষতা রাখাটাও জেলা শাসককে তো তার কাজ করার জন্য করতে হবে, কথা না শুনলে ট্রান্সফার বা কম্পালসারি ওয়েটিং। ফলে জেলা শাসককে দেওয়ার মানে কি? জেলা শাসককে দেওয়ার মানে তো সরকারের যেটা ইচ্ছা সেটাই করার। বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি পদ ছাড়লেন এই তো ভালো তৃণমূলের ভেতরে সব সমস্যার ব্যাপার, এরা তো সব ভালো তৃণমূল হয়ে গেছে। তো যারা সবাই ভালো, বীরভূমে তো অনেকগুলো নাম শুনেছি ভালো তৃণমূল হয়ে গেছে। সিবিআই ছোঁয়া লেগেছে ভালো, ইডির ছোঁয়া ভালো, গ্রেপ্তার হওয়া ভালো, যা যা আছে সব ভালো। এবার ভালোদের মধ্যে আবার বলছে খারাপ, কি মহা মুশকিল। যারা ভালো হয়ে গেল তার মধ্যে আবার কি করে খারাপ হবে? ফলে যারা এই ভালোর টোপে পড়ে যাচ্ছেন না, তারা নিজেরাও জানেন না চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। কাজল শেখ, তাকে সরানো হলো, বিজেপিকে খুশি করা হলো, আর বিজেপির হয়ে তাকে সরানো দালালিটা করলো ওখানকার ওই বালিশ তৃণমূল। কাজল শেখকে কারা চায়নি? বিজেপি চায়নি। কাজল শেখকে কে সরাতে চাইছিল? বিজেপি সরাতে চাইছিল। সেসব থেকে বাঁচতেই তো ওদিকে গেল। এখন ভারত তৃণমূল, বালিশ তৃণমূল বিজেপির পারপাস সাফ করে যাচ্ছে। তো তাহলে কাজলকে ইস্তফা দিতে হয়েছে। তো ভালো তৃণমূলের মধ্যে গন্ডগোল, ওখানে কয়েকজন বিজেপির এজেন্ট, আমি আবার বলছি, গোটা এই তথাকথিত বালিশ তৃণমূল সবাই খারাপ নন, তারা নানা চাপে আছেন, পুলিশের হুমকি ইত্যাদি আমাদের সঙ্গে যোগাযোগ আছে। কিন্তু এদের মধ্যে কয়েকজন নিজেদের স্বার্থে বাঁচার জন্য বিজেপির দালালি করছেন, বিজেপির পারপাস সার্ভ করছেন। এইটা হচ্ছে তার আর একটা নমুনা। বিজেপির কথায় বিজেপিকে খুশি করতে বিজেপির ইনস্ট্রুমেন্ট হিসেবে কাজ করে বালিশ তৃণমূল কাজলকে ইস্তফা দিতে বাধ্য করে। আমি এইভাবে অনুব্রততাকে নিয়ে আলাদা করে কোনো মন্তব্য করব না। আমি এইটুকু বলছি যে ভালো তৃণমূলের মধ্যে একটা পার্ট, তারা বিজেপির মানে বিধানসভা থেকে শুরু করে রাজ্যের বিজেপির পারপাস সার্ভ করার জন্যই তো এই বালিশ তৃণমূলটা তৈরি করেছে। তো বিজেপির পারপাস, যারা যারা বিজেপিকে খুশি করতে যায়, যারা বিজেপিকে ভয় পায়, যারা নানা ধরনের এজেন্সিকে ভয় পায়, তারা তাদের গান পয়েন্টে রেখে বিজেপি পারপাস সার্ভ করাচ্ছে। স্পিকার সাহেবের, অনারেবল স্পিকার সাহেবের একটা প্রভিশনাল
রায়ের উপর দাঁড়িয়ে প্রভিশনাল বিরোধী দলনেতা এবং প্রভিশনাল বিরোধী চিফ হুইপ যে প্রভিশনাল পদ্ধতিতে প্রভিশনাল কাজগুলো করছেন, তার মূল উদ্দেশ্যই হচ্ছে বিজেপির পারপাস সার্ভ করা। সেই জন্যই তাদের এই প্রভিশনাল পদগুলো প্রভিশনাল সিদ্ধান্তের মারফত বসানো হয়েছে। শ্রমিক পঞ্চায়েত বলছেন গণতন্ত্রের বড় বিষয় বিরোধিতা, সেটা যদি তো বাজেয়াপ্ত করে সেটা সরকার বা অন্য সেটা গণতন্ত্রের সমাধান। তো সেটা তো তার দলের লোকদের বই। আর শ্রমিক ভট্টাচার্যের কথাগুলো ব্যাকরণ বইতে পড়তে ভালো লাগে, কিন্তু তার পাশে ব্যাকরণ বই কজন পড়ছে সেটা একটা বিরাট ব্যাপার। ওনার দলের লোকেরাই পড়ছে না, বিরাট সমস্যা। তো গণতন্ত্রের শাসক থাকবে, বিরোধী থাকবে, কিন্তু এখানে ওরা চাইছেন শাসক থাকবে, বিরোধী থাকবে না পশ্চিমবঙ্গে। কখনো ওই এনসিপিআই এর নাম করে একটা দোকান খুলে দাও, কখনো এখানে বালিশ তৃণমূলের নাম দিয়ে একটা প্রভিশনাল সিদ্ধান্ত নিয়ে প্রভিশনাল অপোজিশন লিডার প্রভিশনাল একটা হুইপ করে দাও। অর্থাৎ সরকার যারা চালাবে তাদের হাতেই বিরোধী দলের গলায় বাঁধা বকলেসটা থাকবে। তাতে তো গণতন্ত্রে ফলে যারা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রকৃত বিরোধী দলটা করছি, আমাদের উপর ঝড়ঝাপটাটা আসছে, কিন্তু তাতে বিজেপি নিজেদের পায়ে কুড়ুল মারছে। এবং এই যে বালিশ তৃণমূল, এগুলো যে পুরো একেবারে বিজেপির দালাল এবং বিজেপির তৈরি করা বিজেপির পুতুল নাচের পুতুল, এটা সারা বাংলার মানুষ, সারা ভারতের মানুষ বুঝে গেছে। ফায়ার সিস্টেম গুলো নিয়ে কিন্তু খুব একটা আগ্রহী নয়। আমার একাংশ বলছে যে টাকা পয়সা দিলেই কোনটা। ফায়ার সিস্টেম নিয়ে ধরো এই যে সিট গঠন হয়েছে, তাদের কিন্তু একটা জিজ্ঞাসাবাদ করা উচিত সকলকে। কারণ বারবার একটা বড় ঘটনা ঘটে, তারপর সব চেঞ্জ হয়ে যায় দুদিন বাদেই। মানে আমরা একটা অন্য ইস্যু নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। একটা মৃত্যু, হাহাকার, আপনাদের ব্রেকিং নিউজ, প্রথম পাতার 8 কলম, তারপরের দিন দেখবেন একটা অন্য কোনো ঘটনা এসে গেছে, মৃত্যু যাদের পরিবারে হয়েছে তারা কান্না চেপে বাড়ি চলে গেল, বাকি আমরা অন্য ইস্যু নিয়ে ব্যস্ত। যারা বিভিন্ন পদে থাকেন, পদ বদলে যায়, যখন সমস্ত রকম হয়ে যায়, তো আমাদের একদম পরিষ্কার বক্তব্য যে এই যে যারা বলছেন যে আগের সরকার, আরে আগের সরকার তার মেয়র ছিলেন ফিরহাদ হাকিম, আগের সরকার তার পুরমন্ত্রী ছিলেন ফিরহাদ হাকিম। তো তিনি তো এখন ভালো তৃণমূল, তিনি তো এখন বালিশ তৃণমূল। তা আগের সরকার বলে হাওয়ায় নাক চিৎকার করে তো ওনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করুক না কি হয়েছে না হয়েছে। আর একজন খুব গুরুত্বপূর্ণ সিটকে বলবো জিজ্ঞাসাবাদ করলে প্রথম তাকে দিয়ে শুরু করতে, তিনি হচ্ছেন আজকের মুখ্য সচিব মনোজ আগরওয়াল। তার কারণ সবাই আপনারা আগের সরকার বলছেন, কিন্তু 20 সাল থেকে 24 সাল যিনি ফায়ার ডিপার্টমেন্টের প্রথমে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, পরে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তার নাম হচ্ছে মনোজ আগরওয়াল। অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্টের খুব গুরুত্বপূর্ণ অংশে 20 সাল থেকে 24 সাল যিনি এই অগ্নি নির্বাপক ব্যবস্থার দায়িত্বে ছিলেন, তিনি মনোজ আগরওয়াল আজকের মুখ্য সচিব। মাঝখানে তিনি নির্বাচনী অফিসার হয়ে বিজেপিকে জেতাতে আন্তরিক চেষ্টা সক্রিয়ভাবে দিল্লি যা বলেছে সব করেছেন। তো শুধু প্রাক্তন মেয়রকে জিজ্ঞাসাবাদ করবেন কেন? প্রাক্তন পুরমন্ত্রীকে 100 বার জিজ্ঞাসাবাদ করুন। কিন্তু এই নওশাদ যেটা বলছিলেন যে আমলারা কেন বাদ যাবেন, আধিকারিকরা কেন বাদ যাবেন, যে কেন এগুলো হয়নি দিনের পর দিন, তাহলে সিট প্রথম জেরা তো মনোজ আগরওয়াল দিয়ে শুরু করা উচিত। 20 সাল থেকে 24 সাল দমকল এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার তিনি ওই দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ছিলেন আর শেষে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন। তো তাই যদি হয় তাহলে কি কি ব্যবস্থা হয়েছে, কিভাবে মনিটরিং হতো, কি কি সরঞ্জাম আনার কথা, কে কোন দায়িত্বে ছিল, তদন্তকে তো সব থেকে বেশি গাইড করতে পারবেন মনোজ আগরওয়াল। তো সিট ওয়াই নট তাকে দিয়ে শুরু করুক, আমি তো তাকে অভিযুক্ত বলছি না। 100% তার মতামত না নিয়ে সিটের তো পুরো ধারণাটাই আসবে না। যে ব্যক্তি সাম্প্রতিক অতীতে সব থেকে বেশি দমকল দপ্তরে এই দায়িত্বগুলো সম্পর্কে অবহিত ছিলেন, তিনি তো সেই দপ্তরের সচিব। মন্ত্রী বদলাতে পারে, কিন্তু সচিব তো 20 সাল থেকে 24 সাল অব্দি ছিলেন, তার মধ্যে একটা পদোন্নতি হয়েছে।
তাহলে সিট প্রথম তাকে দিয়ে শুরু করুক, যে তারাপীঠ টু কলকাতা এই গ্যাপগুলো হচ্ছে কেন। তো তিনি যা গাইড করতে পারবেন, প্রথম জেরা করা উচিত মনোজ আগরওয়ালকে, দ্বিতীয় জেরা করা উচিত ফিরহাদ হাকিম সাহেবকে, তৃতীয় জেরা করা উচিত ওই এলাকার সংশ্লিষ্ট, যে তারাপীঠ হোক বা এই এলাকার ওইগুলো মনিটরিং এর দায়িত্বে যারা পুরো বা দমকল এইসব ব্যাপার যারা আছে, এগুলো না জানলে শুধুমাত্র তো অভিযোগের জন্য ওপরে থুতু ছুঁড়ে কোনো লাভ নেই, নিজের মুখে পড়বে। চোর পালালে বুদ্ধি বাড়ে। দমকল এখন সোপার নোটিশ দিচ্ছে 100 দিনের সরকার 100 দিনের উৎসব করে বেড়াচ্ছে, তাহলে খারাপ ঘটনার দায়িত্ব নেয়নি কেন? কোন মন্ত্রী 100 দিনের মধ্যে একদিন দমকল নিয়ে মিটিং ডেকেছেন বলুন? মাননীয় অগ্নিমিত্রা পাল, তিনি মূলত ফুটপাতের দায়িত্বে আছেন বলে দেখা যাচ্ছে। মূলত ফুটপাত উন্নয়ন, ফুটপাত জনগণের স্বার্থে অমুক, নগর উন্নয়ন নিয়ে একটা মন্ত্রী ডেকে একটা কোনো বড় মিটিং হলো? এই দমকল নিয়ে আগুন ব্যাপারটা একটা কোঅর্ডিনেশনের ব্যাপার। 100 দিনে সরকার প্রভাবশালী মন্ত্রীরা, দমকল মন্ত্রী কবে অফিসে গিয়ে বসেছেন, চা খেয়েছেন, আমার জানার দরকার নেই, কিন্তু দমকল অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে সরকার 100 দিনে একটা বড় মিটিং করেছে, একটা সিঙ্গল। তা 100 দিনে আপনারা উৎসব করে বেড়াবেন, আর কি জঘন্য তুলনা। আমাদের এখানে 100 দিনের বিজেপি সরকারের বিজ্ঞাপন এই করেছি, আর তামিলনাড়ুতে একজন নায়ক, তিনি এবার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার 100 দিনের বিজ্ঞাপন, কাজের তুলনাটা দেখেছেন? তো বিজেপির উচিত তাকে দেখে শেখা। পার ফ্যামিলি কত ইউনিট, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি করে বসে আছে। আপনারা কি করেছেন? আপনারা শুধু কন্যাশ্রীকে নাম পাল্টে কন্যারত্ন করেছেন, কোথায় নীল সাদা গেরুয়া করেছেন। কাজ তো 100 দিনের কাজের তফাৎ। বাংলার বিজ্ঞাপনটা দেখুন, তামিলনাড়ুর বিজ্ঞাপনটা দেখুন। বিজেপি শেখা উচিত ওদের কাছে, কত রকম কাজ করেছে দেখুন। আর আমাদের এখানে বলেছিলেন কি 450 টাকায় রান্নার গ্যাস দেবো। আমাদের ক্ষমতায় আনুন, পেট্রোল ডিজেল থেকে রাজ্য সরকারের সেস তুলে নেব, সারা ভারতে সব থেকে সস্তায় পেট্রোল ডিজেল পাওয়া যাবে, বিদ্যুতের দাম এই হবে। কোনো কথা রাখেনি এই বিজেপি সরকার। স্বাস্থ্যসাথী বন্ধ করে সাধারণ মানুষকে পথে বসিয়েছে। অন্নপূর্ণা কে পাচ্ছে কে পাচ্ছে না তা নিয়ে বিক্ষোভ চলছে বহু জায়গায়। শিখুক, তামিল এই দুটো বিজ্ঞাপন পাশাপাশি রেখে একটু দেখুক, শিখুক। মালদায় একটা ঘটনা প্রকাশ্যে আসছে, একজন মহিলাকে চপার দিয়ে হরিশ্চন্দ্রপুর, দুজন মহিলা হরিশ্চন্দ্রপুর মালদায় খেতে কাজ করতে গেছিলেন, তাদের উপর হামলা হয়েছে এবং অভিযোগ আরো নারকীয় অত্যাচার হয়েছে তাদের উপর। দুজনকেই কোপানো হয়েছে, একজন মারা গিয়েছেন। কিন্তু কি আশ্চর্য, মেইন স্ট্রিম মিডিয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না নারী নির্যাতন, আক্রমণ, খুন, এগুলো এখন আর ইস্যু নয়। এটা তৃণমূল সরকার থাকলে ইস্যু হয়, বিজেপি সরকার থাকলে ইস্যু হয় না। মালদার হরিশ্চন্দ্রপুরে মা বোনেরা তো কাজ করতে যান, খেতে কাজ করতে যাবেন না? কৃষক পরিবার, ক্ষেত মজুর পরিবার কাজ করতে যাবেন না? খেতে তাদের উপর হামলা হলো, অভিযোগ এসছে আরো মারাত্মক, কিন্তু সেটা তদন্ত করে মেডিকেল রিপোর্ট হয়নি বলে আমি সেই শব্দগুলো উচ্চারণ করছি না। অত্যন্ত খারাপ জিনিস হয়েছে এবং তারপর তাদের মারা হয়েছে। একজন রক্তাক্ত অবস্থায় চিকিৎসাধীন, অন্যজন মারা গেছেন বলে খবর এসছে। পরের পর 100 দিনে কতগুলো বাংলার মানচিত্রে নারী নির্যাতন, রেপ টু মার্ডার, শ্লীলতাহানি কতগুলো হলো সেই তালিকাটা দেখেছেন? যারা মোমবাতি নিয়ে প্রতিবাদ 1 বছর আগেও করতেন, তারা কি ঘুমাচ্ছেন এখন? জল যন্ত্রণা বছরই বদলায় না, সরকার বদলায়, কিছু এলাকায় একই রকম সমস্যা। দেখুন, একটা হচ্ছে আমরা নদীমাতৃক বাংলা,
নম্বর হচ্ছে কলকাতা শহর বা বেশ কিছু এলাকা, ধরুন ঘাটা বা এরকম অনেক বহু জায়গা, বাস্তব হচ্ছে এই গঠনগতভাবে তাদের বেশ কিছু অংশে একটু নিচু জায়গা আছে। ফলে সেগুলোকে রাতারাতি পুরোদস্তুর নিকাশি একেবারে জল জমা শূন্য করে দেওয়াটা খুব কঠিন কাজ। সিপিএমও পারেনি, সময় লেগেছিল। এবং সিপিএম এর সময় যেটা হয়তো 5 দিন জলটা জমে থাকতো, তৃণমূল এসে পরের পর কাজ করে তাতেও খুব ভারী বৃষ্টি হয়ে গেলে সেটা হয়তো 3-4 ঘন্টায় নামাতে পেরেছিল। কিন্তু কয়েকটা পকেট আছে, জায়গাগুলো তার গঠনটাই এমন, সেই জলটা আবার গিয়ে পড়বে কোথায়, সেই সমস্ত কাজ কিন্তু চলছে অনেকটা। আগে আমাদের মধ্য কলকাতা একটা আতঙ্ক ছিল, কিন্তু সেগুলো আস্তে আস্তে এখন মানে জল জমার মেয়াদটা কমছে। ঘাটাল মাস্টার প্ল্যান তো কেন্দ্র করলো না, মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে এসেছিলেন, এনারা কি করবেন ভগবান জানে। এরকম বহু জায়গায় মানুষ জলে খুব কষ্ট পাচ্ছে, আবার বহু জায়গায় নদীর জলস্তর বেড়ে যাচ্ছে এবং চারপাশের এলাকায় ঢুকে যাচ্ছে। ফলে সেই জায়গাগুলো খুবই খারাপ পরিস্থিতি। সেখানকার মানুষ যারা আছেন অত্যন্ত বিপন্ন অবস্থায় রয়েছেন। এটা নিয়ে পশ্চিম মেদিনীপুর প্রধাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী আকাশপথে দেখুন, মুখ্যমন্ত্রী আকাশপথে পরিদর্শন করলেন, এটা একটা রুটিন। সাধারণত এটা একটা পরে একবার দেখে নেয়া, বাট সেই জায়গাটা যাতে মানুষ ত্রাণ পায় সেইটা তো সরকারের আগে এনশিওর করা উচিত। সরকার তো তার বদলে পুলিশ প্রশাসনকে তৃণমূল নেতাদের বাড়ি বাড়ি হুমকি দিতে, গন্ডগোল করতে, ডেকে পাঠাতে ব্যস্ত করে রেখেছে। তো অ্যাকচুয়ালি মানুষদের পাশে জল বা বন্যা কবলিত বা জল জমা যেখানে মানুষ কিছু একদম চরম বিপর্যস্ত এলাকায়, সেখানে যথাযথ খাবার, পানীয় জল, ওষুধ, এগুলো তো বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, আমাদের নানা সংগঠন বা অন্যরাও তারা এ করছে। কিন্তু সরকারের যতটা অ্যাক্টিভ হয়ে করা উচিত, সরকারের তো অভিমুখ পুরো অন্যদিকে রেখে বসে আছে। সরকার কখনো গরিব হকারদের তুলতে ফুটপাতে হেঁটে বেড়াচ্ছে, কখনো উপাসে গিয়ে থানার বাবুরা ব্যস্ত, লিস্ট আছে তৃণমূলের অমুক অমুককে ডেকে হুমকি দিতে হবে, এই নিয়ে ব্যস্ত থাকলে জল জমা মানুষের পাশে থাকবে কি করে? জলপাইগুড়িতে একটা বিষয় সামনে আসছে, সেটা হলো যে আবাস যোজনার ক্ষেত্রে জব কার্ডের প্রচুর ভুয়ো নাম্বার ব্যবহার করা হয়েছে। বলতে হবে না, প্রশাসনিক বিষয়। ওকে, থ্যাংক ইউ। তৃণমূলের কিন্তু সংবিধিত অপরাধ সংক্রান্ত মামলা রুজু হবে। আগে কোর্ট হাইকোর্ট দেখুন, টুলু মন্ডল নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। এসব সন্দেহজনক কাণ্ড খারাপ, এখন খারাপ করব মানে খারাপ বলবো, তদন্ত নিন্দা, জানি না যে বিষয়টা আবার কোন দিন দেখবো এর স্পিকারের প্রভিশনাল সিদ্ধান্তে প্রভিশনাল বিরোধী দলনেতা, প্রভিশনাল চিফ হুইপ, প্রভিশনাল বালিশ তৃণমূলের সঙ্গে প্রভিশনাল অনুব্রতদার পাশে বসে আছে। এমনি এইসব নিয়ে মন্তব্য করে আমি কি মন্তব্য করবো? যেটা আইনে হয় সেটাই হওয়া উচিত। অবৈধ টাকা, অবৈধ সম্পত্তি থাকলে ব্যবস্থা হওয়া উচিত, ব্যবস্থা হবে।
मुख्यमंत्री शुभेंदु अधिकारी ने एक ट्वीट किया है कि ये जो है एक नापाक जो काम है वो उसे रोका गया कोर्ट के जरिए कि जो माइक उतारे गया था मस्जिदों से ये आखिरकार एक दंगे फैलाने की कोशिश कर रहे थे। हाँ, क्या कहना चाहिए? नहीं, इसके साथ ये मस्जिद का जो माइक था उसके साथ दांगे का क्या संपर्क है? ये ऑनरेबल चीफ मिनिस्टर ठीक नहीं बोला। ये प्रॉब्लम ये है, ये सिर्फ एक धर्म के टारगेट करके ये जो हो रहा है, अगर साउंड पॉल्यूशन का बात है तो जिधर में भी माइक में वो इलीगली ज्यादा साउंड यूज करते हैं, जो लोग भी यूज करते हैं, तो पुलिस शायद सबको एक्शन ले सकते हैं, रिक्वेस्ट कर सकते हैं, उसको कंपेल कर सकते हैं, थोड़ा साउंड कम करो। लेकिन सिर्फ एक धर्म का वो मस्जिद से ही माइक उतारना पड़ेगा, ये तो ठीक नहीं है। बहुत सारा जगह पे दूसरे धर्म के भी बहुत सारा माइक चलता है, पॉलिटिकल पार्टीज भी बहुत सोशल प्रोग्राम में बहुत जोर से माइक चलता है। तो अगर गवर्नमेंट सिर्फ एक धर्म को टारगेट करके वो लोग पुलिस को स्टेप लेने कह रहा है तो वो तो ठीक नहीं है। दादा, मंदिर के बारे में भी कहा गया है कि 1200 मंदिर से ऐसे माइक उतारा गया है। देखिए, जिधर भी हो उसका रिक्वेस्ट कर सकते हैं कि आप थोड़ा साउंड कम कर दीजिए, लेकिन आप क्या 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 आप बंद करेंगे? मस्जिद से उतारेंगे, मंदिर किधर में उतारा है मालूम नहीं है। और अगर ये जो पॉलिटिकल पार्टीज, हम लोग जो जब मीटिंग कर रहे हैं तो वहां पर भी माइक यूज होता है। अब देखिए, बहुत सारा सोशल प्रोग्राम्स होता है, उसमें जोर से साउंड यूज होता है। तो ये सब छोड़ के सिर्फ अगर मस्जिद का माइक इशू हो जाए तो इसीलिए ये तो क्लियर हो जाता है कि टारगेट करके गवर्नमेंट कर रहा है, वो नहीं होना चाहिए। अमित शाह आज बंगाल आ रहे हैं और चिकन नेक के बारे में सुनने में आया है कि वो बैठक करेंगे और अलग अलग प्रोग्राम्स भी करेंगे, क्या कहना चाहिए? तो वो होम मिनिस्टर है, बंगाल में आएंगे, क्या है? लेकिन उसमें बंगाल का कोई उपकार नहीं होगा, क्योंकि वो बहुत बार आया है। तो क्या हुआ? ये बीएसएफ, अब देखिए त्रिपुरा तो डबल इंजन सरकार है भाजपा का, तो वहां पे क्यों अगरतला से रोहिंग्या या इलीगल बांग्लादेशी वहां से पकड़ा गया? किधर कैसे गया? और यहाँ पर जो बीएसएफ का जो राइट्स है, इख्तियार है, वो तो 15 किलोमीटर से बढ़ाकर वो 50 किलोमीटर कर लिया है। तो उसके बाद भी अगर ये सब हो रहा है, वो होम मिनिस्टर सब क्या कर रहे हैं? दादा, 50 कंपनी अलग से लाया जा रहा है राज्य में पूजा से पहले, क्या कहना चाहिए? देखिए, क्यों ये क्या दिल्ली का स्टेट पुलिस का ऊपर कॉन्फिडेंस नहीं है, या स्टेट गवर्नमेंट का ऊपर कॉन्फिडेंस नहीं है, या उनका प्लान में बहुत बड़ा कुछ है? इतना सेंट्रल फोर्स क्यों आएंगे बंगाल में? वोट इलेक्शन हो गया है, वो चला जाएंगे, वो तो पुलिस का हेडेक है। लेकिन इतना सारा बार बार इतने दफा में सेंट्रल फोर्स आ रहा है, तो ये क्या है? ये तो स्ट्रक्चर नहीं था हमारा। तो इसका क्या है? एक मतलब हो सकता है कि बंगाल जैसे भाजपा सरकार जैसे जहां जिस तरह चला रहा है उसके ऊपर दिल्ली का कॉन्फिडेंस नहीं है, और दूसरा उसका बड़ा कोई चक्कर है, प्लान है। तो क्या है वो देखना पड़ेगा। जादवपुर यूनिवर्सिटी में कल देर रात जादवपुर यूनिवर्सिटी का जो स्टूडेंट्स है, वन सेक्शन ऑफ देम उसका जो तरीका है, हम लोग उससे सहमत नहीं है। बहुत सारा बुरा घटना जादवपुर यूनिवर्सिटी में हम लोग देखा, एक स्टूडेंट का मौत से शुरू होके बाबुल सुप्रियो लीडर मिनिस्टर, उसका ऊपर अटैक और हैरासमेंट, बहुत सारा उसका जो तरीका है उससे हम लोग हमारा समर्थन नहीं है। लेकिन जिस तरह मिडनाइट में एक जादवपुर यूनिवर्सिटी के अंदर में जाकर उसका ऊपर हमला हुआ है, ये हो नहीं सकता। ये अल्टीमेटली जादवपुर यूनिवर्सिटी पूरा देश में फर्स्ट 10 यूनिवर्सिटी का अंदर जादवपुर यूनिवर्सिटी है। अगर यहाँ पे पूरा बंगाल में जो गुंडागर्दी पुलिस राज चल रहा है, अगर एक यूनिवर्सिटी में, जादवपुर जैसा यूनिवर्सिटी में रात में ये अटैक होगा, तो पूरा देश में, पूरा वर्ल्ड में
ये हमारा बंगाल का तो एकदम इमेज बुरा हो जाएगा ना, तो ठीक नहीं है। ये भाजपा तृणमूल वर्कर लीडर लोगों को पार्टी ऑफिस के ऊपर जो हमला कर रहे हैं सब उसको दखल करना होगा। तो ऐसा ही पॉलिटिकली विंडिक्टिव वे से ये जादवपुर यूनिवर्सिटी का अंदर में वो लोग अटैक हुआ। दादा लास्ट को जो बिजनेस रिलेटेड जो कंप्लेन आता है, लास्ट को बिजनेस ने उसको जो कंप्लेन, देखिए प्रॉब्लम ये है, ये जो लाक्सकजी या जो भी हो, ये जो इंडस्ट्री करेंगे ये हम लोग वेलकम कर रहे हैं, क्योंकि ममता जी का टाइम में भी बहुत बड़ा जो इंडस्ट्री और पूरा कॉटेज इंडस्ट्री पूरा सब बड़ा से छोटा तक सब यहाँ पर अच्छे काम किया। तो लेकिन हम लोग देखा यहाँ पर ये जुलाई महीने में लाक्सकजी का डानकुनी में एक फैक्ट्री, वो लोग बोला था कि एक फैक्ट्री होगा, इन्वेस्टमेंट होगा 600 करोड़ और बहुत सारा एम्प्लॉयमेंट होगा, न्यू फैक्ट्री होगा। तो इसलिए एक बड़ा प्रोग्राम हुआ। वो प्रोग्राम में ऑनरेबल चीफ मिनिस्टर भी शामिल थे, ऑनरेबल इंडस्ट्री मिनिस्टर भी शामिल थे। तो हमारा जो यहाँ पर वो जो अगर वो कोई फैक्ट्री करे तो हमारा कोई ऑब्जेक्शन का कोई तो क्वेश्चन ही नहीं उठता, हम तो वेलकम करेंगे। लेकिन प्रॉब्लम है एक एलिगेशन आया है जो वहां पर जो सीएम न्यू इंडस्ट्री मिनिस्टर इतना बड़ा प्रोग्राम किया, उनका फैक्ट्री का प्लान भी नहीं सैंक्शन हुआ, अभी तक प्लान भी सैंक्शन नहीं हुआ। ये सोर्स अकॉर्डिंग टू सोर्स है। दूसरा इंटरेस्टिंग है, उस सेम जगह पे वो कंपनी कोई फैक्ट्री नहीं, पहले बहुत दिन पहले एक वेयर हाउस करने का, क्योंकि उसके बगल में उनका मैन्युफैक्चरिंग यूनिट ऑलरेडी है, उसके बगल में उनका मैन्युफैक्चरिंग यूनिट ऑलरेडी है, इसीलिए वही जमीन पे वो लोग वेयर हाउस करने का एक प्रपोजल दिया था। और ये जो एनवायरमेंटल इंजीनियर है हुगली रीजनल ऑफिस का, वहां से उनको लेटर लिखा, हेंस नो सर्टिफिकेट इज रिक्वायर्ड फ्रॉम एनवायरमेंटल पॉइंट ऑफ व्यू फ्रॉम दिस एंड subject to clearance from local body. No industrial activity is permitted without permission from the state board. उन्होंने वेयर हाउस करने के लिए बोला था, इसीलिए ये रिप्लाई आया यहाँ पर कोई इंडस्ट्रियल एक्टिविटी का परमिशन नहीं है, और एज यू आर मेकिंग ओनली वेयर हाउस, कोई सर्टिफिकेट भी एनवायरमेंटल पॉइंट से नहीं। तो हमारा ये क्वेश्चन है, तो उस जमीन पे आप जब फैक्ट्री का बात हो रहा है तो ये स्टेटस चेंज होके जो रिक्वायर्ड परमिशंस वो लोग का पास है या नहीं है। हम लोग कोई एलिगेशन नहीं दे रहा है, हम लोगों का पास कुछ एलिगेशन है, इसीलिए आया है। इसीलिए हम लोग जान रहे हैं कि अगर ऑनरेबल चीफ मिनिस्टर या इंडस्ट्री मिनिस्टर एक डिपार्टमेंटल इंक्वायरी करके ये क्लियर कर दे तो ये अच्छा होता। तो एक इतना बड़ा प्रोग्राम हुआ, प्लान ही नहीं है फैक्ट्री का, और दूसरा वहीं पर वेयर हाउस करने का एप्लीकेशन था। तो वेयर हाउस से कब वो फैक्ट्री हो गया, क्योंकि वहां पर कोई इंडस्ट्रियल एक्टिविटी का परमिशन नहीं था। हो सकता है, हम नहीं जानते, परमिशन बाद में आ गया है, वो कंसर्न पब्लिक को नहीं मालूम है, तो वो भी क्लियर कर देते जहां इसके बाद भी हमारा पास ये डॉक्यूमेंट है। तो इसीलिए एक डिपार्टमेंटल इंक्वायरी का जरूरत है, हम लोग मानते हैं। दादा नया गवर्नमेंट का 103 काउंटर इस तरीके से फायर इंसिडेंट में कितना सर? देखिए, अगर ये नया गवर्नमेंट ये 100 दिन का इतना फेस्टिवल कर रहा है, क्या कम किया? ममता दीदी का कन्याश्री को करना रत्न कर दिया, और जहां ब्लू एंड व्हाइट है वहां गेरुआ रंग कर देते हैं। तो क्या है, कौन कम किया? पुलिस राज चल रहा है यहाँ पे। तो अब देखिए, अगर 100 दिन का वो फेस्टिवल कर रहा है तो ये फायर का रिस्पॉन्सिबिलिटी तो उसको लेना पड़ेगा। ये 100 दिन का अंदर एक भी फायर प्रॉब्लम के ऊपर एक भी टॉप लेवल मीटिंग हुआ? एक सिंगल हुआ? नहीं हुआ। क्यों नहीं होगा? और आज जो चीफ सेक्रेटरी है वो तो फायर डिपार्टमेंट का एडिशनल चीफ सेक्रेटरी और प्रिंसिपल सेक्रेटरी थे
तो 2020 से 24 तक, तो उसका मालूम होगा ये प्रॉब्लम। तो जो सीट है तो उसको तो मनोज अग्रवाल जी से थोड़ा पूछताछ करना है, गाइडेंस लेना है। फॉर्मर मेयर, फॉर्मर म्यूनिसिपल अफेयर्स मिनिस्टर, अर्बन डेवलपमेंट मिनिस्टर फिराद हकीम जी से उनका गाइडेंस लेना है, पूछताछ करना है। ऐसा नहीं हो कि एक बार मौत हो जाएगा, ये हो जाएगा, और फिर हम लोग फिर एक दूसरा कोई इशू हो जाएगा तो ये इशू हट जाएगा। दादा, महुआ मैत्रो को कल अरेस्ट वारंट जारी किया गया, क्या कहना चाहिए? लगातार ये तो वो टारगेट है। महुआ मैत्रो और कुछ लोग, जो लोग ममता दीदी का साथ लड़ रहे हैं, सरेंडर नहीं कर रहा है, तो पुलिस विटनेस सजा के किसी तरह हो वो फ्रेम करके कोर्ट के सामने कुछ डाल रहा है। तो ये तो पूरा महुआ को टारगेट करके ये लोग कर रहे हैं। मालदा का हरिश्चंद्रपुर में 2 औरत के ऊपर बहुत बड़ा अत्याचार हुआ, ये इंफॉर्मेशन आया, और बहुत बड़ा मेडिकल रिपोर्ट का हम लोग वेट कर रहे हैं। बहुत बड़ा अत्याचार हुआ और एट्रोसिटीज अगेंस्ट वीमेन बंगाल में बढ़ रहा है। ये 100 दिन में बहुत सारा हुआ, और वहां पर एक औरत हरिश्चंद्रपुर में उनकी मौत भी हो गई, और दूसरा वो अभी लड़ रहा है, अभी हॉस्पिटल में है, लेकिन एक का मौत का इंफॉर्मेशन आया। बहुत सारा, और अभी वीमेन वो क्या, तो वीमेन्स कमीशन किधर है? जब पहले ये एक्स गवर्नमेंट के टाइम में दिल्ली पैसेंजर कर रहे थे दिल्ली से, वो लोग किधर है अभी? वीमेन्स कमीशन, नेशनल वीमेन्स कमीशन किधर है? जाना चाहिए। तो बंगाल में 100 दिन में कितना सारे वीमेन के ऊपर अत्याचार हुआ, तो आप लोग किधर है? अभी वेस्ट बंगाल का फ्लाइट का, कलकत्ता का फ्लाइट का टिकट के मिल नहीं रहा है क्या? दादा, वो जो इसका चावड़ा ओके।